সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের, জনগণকে সতর্ক থাকার আহ্বান। এনসিপি শুধু রাজনৈতিক দল নয়, নতুন বন্দোবস্তের সূচনা, নাহিদ ইসলামের মন্তব্য। আওয়ামী লীগকে ফেরানোর গল্প না শোনানোর আহ্বান সার্জিসের। সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুট চালু, দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে। 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল করা হয় রাজধানীর লেডিস ক্লাবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, যে প্রত্যাশা নিয়ে 1971 সালে জনগণ জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আত্মত্যাগ করেছিল, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে, দেশপ্রেমিক সেসব মানুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। তারেক রহমান জানান, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো মানুষই চায় না দেশ আগের অবস্থায় ফিরে যাক, তাই ঐক্যবদ্ধ হবে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান। নাহিদ ইসলাম এ সময় বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। এনসিপি নতুন বাংলাদেশ চায়, যেখানে রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে জনগণের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এর জন্য গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের বহুদলীয় গণতন্ত্রে কোনো ফ্যাসিস্ট শক্তি যেন অংশগ্রহণ করতে না পারে, সে আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এর জন্য সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এনসিপি শুধু নতুন রাজনৈতিক দল নয়, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার, বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি
তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়। জানান, সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে তাদের দলের মধ্যে মতানৈক্য নেই। সার্জিস আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম। বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদী বন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। শাহেদা পিয়াকে সাথে নিয়ে রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক বিধানচন্দ্র রায় ও ফরিদ আক্তার। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন, এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়েই সন্দ্বীপে পৌঁছান। নৌরুট চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপবাসী জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষর মাধ্যমে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্ষা মৌসুমে সি ট্রাক দিয়ে চালু রাখা হলেও অচিরেই কোস্টাল ফেরি চালু করা হবে। ফেরি সেবা চালু করতে 2 প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দেশের এই সুপারস্টার ক্রিকেটার। সাথে সাথেই তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে 2টি ব্লক ধরা পড়ে এবং একটিতে রিং পরানো হয়। দায়িত্বরত ডাক্তাররা জানান তার অবস্থা এখন অনেকটাই ভালো। মনির হোসেন খানের রিপোর্ট। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে টসে নামেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। টস শেষে ড্রেসিং রুমে ফিরে বুকের ব্যথায় অস্বস্তি বোধ করছিলেন তিনি। দ্রুত হেলিকপ্টার খবর দেওয়া হয়। এর মাঝেই অবস্থার অবনতি হতে থাকে তার। হেলিকপ্টারে তোলার আগেই জ্ঞান হারান তামিম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশের কেপিজে হাসপাতালে। মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এ সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। তামিম মানে কোনো কথা তো নাই, কোনো প্রকার জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভয় পেয়ে গেছি, আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করব। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে ওকে, কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস 9, এরকম একটা সিচুয়েশন।
তো ডাক্তারকে জিজ্ঞাসা, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কি করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, একটা মেসিভ কিছু হতো, আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে। সেখানে 22 মিনিট সিপিআর দেওয়ার পর তার শ্বাস ফিরে আসে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। ঘটনা শোনার পর ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করা হয়। বোর্ড সভাপতি চাচা আকরাম খান সহ পরিচালকরা হাজির হন কেপিজে হাসপাতালে। এখন ভালো আছে, এখন ভালো আছে, না ঢাকা নিতে পারবে না এখন। ম্যাচ শেষে তাকে দেখতে আসেন সতীর্থরা। ডাক্তার জানান তামিমের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক, জ্ঞান ফিরেছে তার, রাখা হয়েছে 24 ঘন্টার পর্যবেক্ষণে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আর মাত্র কদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সারা লাইফস্টাইল নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাকেও এসেছে বৈচিত্র্য। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশীয় পোশাক খাতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সারা লাইফস্টাইল। 2018 সাল থেকে শুরু হওয়া এই পোশাক ব্র্যান্ডটি গুণগত মান ও সহনশীল দামের জন্য সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয়। ঈদকে সামনে রেখে তাই বাহারি পোশাকে সেজেছে রাজধানীর মোহাম্মদপুর সারা আউটলেট। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধু বান্ধবদের নিয়ে হাজির পছন্দসই জিনিস কিনতে। আগেভাগেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা শেষ করছেন ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকবারই ও পরেও আছে, ওদের সারা ড্রেসই পরে আছে। আমি এখান থেকেই পারচেস করি ছেলে মেয়ের জন্য, একটু সুবিধা হয়, ঘুরে বেড়ানো, স্পেসটা বড়, ঘুরে বেড়িয়ে দেখে নিতে সুবিধা হয়। এই বছর কালেকশন আছে, সুন্দর সুন্দর আছে, কিন্তু প্রাইসটা বেশি। আর ড্রেস আমার পছন্দ হয়, আমার অনেকগুলোই সারা ড্রেস আছে। কালেকশন ইজ নট ব্যাড, আর মান অবভিয়াসলি কোয়ালিটি আছে আর কি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট। আমি আজকে আসলে আসছি আমার হাজবেন্ডের জন্য দেখতে, আর দেখছি নিব, আব্বুর জন্য নিব, ভাইয়ার জন্য নিব, বাচ্চাদের জন্য। এখানে কাপড়গুলো খুব কোয়ালিটি মানে ভালো, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এটা, আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে। আবহাওয়া ও ক্রেতাদের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও সারা ফ্যাশন নিয়ে এসেছে কাটিং ও প্যাটার্নে ভিন্নতা। কটন, সিনথেটিক, সিল্কের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো হচ্ছে। আমাদের সারাতে রিজনেবল প্রাইস থাকাতে কাস্টমারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, কাস্টমার আসছে এবং নিজেদের জন্য পারচেজ করতেছে, নিজের প্রিয়জনদের জন্য পারচেজ করতেছে। নতুন কালেকশনগুলো আছে সেগুলো আশা করি বিগত দিনের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা অবশ্যই কাস্টমার একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এখন পর্যন্ত কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। সামনে ঈদের আরও কালেকশন ইনশাল্লাহ পাবেন, আরও কাস্টমারের আশা করি আরও নতুন কিছু পাবে ইনশাল্লাহ। এবারের ঈদে সারা আউটলেটগুলোতে মেয়েদের জন্য বিক্রি হচ্ছে ফ্রক সেট, 3 পিস, কুর্তি, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আইটেম। ছেলেদের পোশাকেও আছে ভিন্নতা, পাশাপাশি অনলাইন লেনদেনে থাকছে বিশেষ মূল্য ছাড়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইফতারের সময় হয়ে এলেই ময়মনসিংহ নগরের রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা স্কুল মোড়ের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম না হলে ইফতার যেন জমেই না। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার মাস এলেই শহরে সারিন্দা, সরগরম ধানসিঁড়ি, রমথ্রি, নবাবী, পাক মুসলিম সহ নামিদামি রেস্টুরেন্টগুলোর পাশাপাশি মুখরোচক ও রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা। ইফতারের সময় হয়ে এলেও এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। খাবারের সুঘ্রাণে ভরে ওঠে চারপাশ। নগরবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোজাদারদের জন্য ইফতারের রকমারি আয়োজন থাকে। এর মধ্যে নতুন বাজারের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম
সুখ্যাতি শহর জুড়ে। আসলে বাসায় তো সবসময় সময় পাওয়া যায় না অত কিছু করার, তাই আসলে বাইরে থেকে কেনা। কিছু আইটেম আছে যেটা রমজান ছাড়া পাওয়া যায় না, তো নর্মালি সেই আইটেমগুলো আমরা একটু বাইরে থেকে নিই। এখান থেকে হালিম নিলাম, এদিকে থেকে ইফতারি নিলাম, আর হালিমটা স্পেশালি সারিন্দার অনেক ভালো। পেঁয়াজু বেগুনির মতো নিয়মিত ইফতারের পাশাপাশি রয়েছে চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি সহ সুস্বাদু সব খাবার। মাটন হালিম হয় আমাদের স্পেশাল, মোটা জিলাপি হয়, শাহী জিলাপি হয়, আমাদের গুড়ের জিলাপি হয়। আর ময়মনসিংহ শহরের মধ্যে গুড়ের জিলাপিটা একমাত্র আমরাই করেছি। মাটন কাঠি চপ, আমাদের কাঠি চপটা অনেক সুস্বাদু। আমাদের স্পেশাল একটা আইটেম হচ্ছে পুরান ঢাকার আপনার হচ্ছে দই বড়া, এটা আমাদের স্পেশাল আইটেম। আর একটা হচ্ছে মাটন কলিজা সমোচা। আর একটা স্পেশাল আইটেম হচ্ছে কাঠি কাবাব, টাংরি কাবাব, তান্দুরি, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন ললিপপ আছে, স্পেশাল আলুর চপ আছে, তারপর আপনার হচ্ছে আমাদের ফিশ কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। ইফতারের আয়োজনে এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনের নজরদারির তাগিদ ভোক্তা সাধারণের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাত 12:05 রাজধানীর বাংলা মোটরে মশাল মিছিল করেন তারা। এ সময় তারা হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেন। অভিযোগ করেন বিএনপির সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। অভিযোগে আরও বলা হয়, সোমবার সন্ধ্যায় নোয়াখালীর জাহাজমারা বাজারে জনসংযোগে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জনকে গুরুতর জখম করে বিএনপি নেতাকর্মীরা। হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম দেয় বিক্ষুব্ধরা। মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল হয়ে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়। ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বলা হয়েছে, নানা অপকর্মে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন মিনহাজ উদ্দিন। আর জিনিয়া জিন্নাতের বাবা মুক্তিযোদ্ধা না হলেও সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব জিন্নাত। মিনালা দিবা রিপোর্ট। কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন আশরাফুজ্জামান মিনহাজ। সিনিয়র সহকারী সচিব জিনিয়া আক্তার, আরেক নারী তাহমিদা আক্তার তন্নি, এক নারী জজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য সহ আরও কয়েকজনকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। বহুরূপী এই মিনহাজকে নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। দুদকে দেয়া 13টি অভিযোগের মধ্যে বলা হয়েছে, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে আশরাফুজ্জামান মিনহাজের স্ত্রী জিনিয়া জান্নাত। দুদকের ওই নথিতে জিনিয়ার বাবার পেশায় দেখা যায় বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিভিন্ন নথিতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারও করেছেন এই জিনিয়ার বাবা। অভিযোগে আরো বলা হয়, নরসিংদী শিবপুরে বিসিএস ক্যাডার জিনিয়া জান্নাতের স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করা ছিল তার নিত্যদিনের কর্ম। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করতেন এই আশরাফুজ্জামান মিনহাজ। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ি মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জান্নাত। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করলেও ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। আপনি যেটা বলেছেন আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা। আপনি এই নামে আমি কাউকে চিনি না। আসলে এই ব্যক্তি আর এই ব্যক্তি তো এক না আপনার, উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে জিনিয়া জান্নাতের বিরুদ্ধে। সেই মেডিকেল সনদে উল্লেখ ছিল না তার স্বামীর নাম। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কম হয় হোক, কর কাঠামো ঠিক হওয়া প্রয়োজন বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট হার নিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়া যৌক্তিক নয়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মিত প্রাক বাজেট আলোচনায় সোমবার অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফের সাথে বৈঠক করে এনবিআর। বাজেট অন্তর্ভুক্তিতে ইআরএফের পক্ষ থেকে তুলে ধরা হয় প্রস্তাবনা। এই সময় এনবিআর চেয়ারম্যান কথা বলেন বাজেটের আকার নিয়ে। ব্যবসা বান্ধব একটা সুন্দর সবার যাতে ভালো হয় এই ধরনের করতে পারি। হয়তো আমাদের ট্যাক্স কিছুটা কমলেও আমি রিকোয়েস্ট করেছি স্যারকে যে স্যার বাজেটের সাইজ ছোট করেন, জনগণকে একটু আরাম দেন। আমরা কিন্তু পলিসি লেভেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি। আর আমরা কালেকশন বরাবর যেটা বললাম আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে, এটা আপনারা টের পাবেন। তিনি বলেন কর ফাঁকি ধরার কার্যক্রম কম, তাই আগামীতে ফাঁকি ধরার ফোকাস দেবে এনবিআর। ভ্যাট কিন্তু আমার ব্যবসায়ীরা দেয় না, ভ্যাট দেয় হচ্ছে কনজিউমার। 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, তো তাদেরকে একটু খোঁজখবর নেওয়া যে আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এই দিকে দিতে হবে। আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের অপারেশনাল কাজগুলো অনেক বেশি করতে হবে, কর ফাঁকি ধরতে হবে। এর আগে বাজেট প্রস্তাবনায় করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা করা সহ 37 দফা প্রস্তাব তুলে ধরে ইআরএফ। প্রতি কর ছাড়ের আদেশের সাথে কত রাজস্ব ক্ষতি হলো তার একটা প্রাক্কলন দেয়া, মূল্যস্ফীতির সাথে সম্পর্ক রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখে উত্তীর্ণ করা যেতে পারে। ব্যক্তি শ্রেণীর কর কোম্পানি কর্পোরেট করের চেয়ে বেশি উচিত বলেন এনবিআর চেয়ারম্যান। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ফুটপাত ঘেঁষে লাইনে দাঁড়িয়ে চলতি পথের মানুষ, সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের অসংখ্য মানুষের মাঝে পুরো রমজান জুড়েই ইফতার বিতরণ করছে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন। ইফতারে পুষ্টিকর খাবার পেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এর 4 নম্বর রোড, লম্বা লাইন। কেউ এসেছে হুইল চেয়ারে বসে ইফতারি নিতে, কারো হাতে ইফতারির প্যাকেট, কারো বা বক্স, চোখে মুখে আনন্দের ছোঁয়া। এভাবে মাহে রমজানে চলতি পথের যাত্রী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্ষুধা নিবারণ নামের এই ফাউন্ডেশন। গত বছরও নিয়ে গেছি সুষ্ঠুভাবে, এবছরও সুষ্ঠুভাবে এখানে নিয়ে যাচ্ছি। খিচুড়ি অনেক ভালো লাগছে। খাওয়া তো বড় কথা না, রোজা থাকে আই মানুষ দেই, খুব ভালো লাগে। এই যে কষ্ট করতেছি বাচ্চা বুচ্চা লিয়া, এটা খুব আনন্দ। রমজান জুড়ে প্রতিদিন চলতি পথের ও নিম্ন আয়ের প্রায় 5 থেকে 600 মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে এই সংগঠনটি। এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তাদের বলে জানান প্রতিষ্ঠানটির ফাউন্ডার। আজকে দেখেন এই ইফতারের সময় প্রত্যেকের টেবিলে অনেক ভালো ভালো ইফতার আছে, কিন্তু আপনার টাকা দেখেন এদের ভিতরে, এদের টেবিলে কি সেই ইফতারটা আছে? আপনি যদি এইভাবে চিন্তা করেন, ওই চিন্তা থেকে এখানে চলে আসা। প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও এটা আসলে বেশ কয়েক বছর ধরে যেহেতু চালু আছে, এটার পরিসরটা ব্যাপক হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি, বাট আমাদের আন্তরিকতা আছে। প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ভিন্নতা। কোনোদিন মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডাল সবজি, ডিম খিচুড়ি, কোনোদিন আবার স্বাভাবিক ইফতার সামগ্রী। খুবই ভালো লাগার অ্যাকচুয়ালি একটা বিষয়, কারণ হচ্ছে যে এত ছোট বয়স থেকে আমরা এগুলা মা বাবাদের কাছ থেকে শিখে এগুলো করা হচ্ছে, আর পরের প্ল্যান আছে যে আরো বড় কিছু করার। এদিকে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের সদস্য উত্তম সরকার বলেন, আমাদের এই খাবারটি ছিন্নমূল মানুষ ও চলতি পথের মানুষের জন্য। এটা একেবারে আমাদের পার্সোনাল একটা ব্যক্তিগত উদ্যোগ, আমাদের বন্ধু মহল থেকে এটা আসলে করা। আমরা এটা দীর্ঘ 5 বছর ধরে করে আসতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর পরিবেশ সবাইকে দেওয়ার চেষ্টা করি। জানি না আল্লাহ পাক কতটুকু রাখছে, চেষ্টা করি সবার জন্য। রমজান মাসে চলতি পথের রোজাদার, সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষকে ইফতারি ও খাবার বিতরণ করতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে সুবিধাভোগীরাও বেজায় খুশি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব দলের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের স্থানীয় একটি হোটেলে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব দল সাধারণ সম্পাদক নুরুল আলম ফরাজি এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান। রিয়াদস্থ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার খবর।
এশিয়ান কাপ বাছাই এবার ফুটবল মাঠে বাংলাদেশ ভারত চ্যালেঞ্জ। বাংলাদেশ ভারত দু দলেরই হেড কোচ স্প্যানিশ, তাই এই ম্যাচটি দুই কোচেরও মর্যাদার লড়াই। একই সাথে এই ম্যাচটি দক্ষিণ এশিয়ান সবচেয়ে দামি ফুটবল তারকা হামজা চৌধুরীরও নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। ভারতের শিলংয়ে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 126 আর বাংলাদেশ 185তম স্থানে। দু দলের মুখোমুখি এবং আন্তর্জাতিক ফুটবলের সাফল্যেও ভারত অনেক এগিয়ে। তার উপর ভারত খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে, কিন্তু সবকিছু ছাপিয়ে লাল সবুজের দলকে এই ম্যাচে সাহস যোগাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচে এই ডিফেন্সিভ মিডফিল্ডার কতটা আলো ছড়াতে পারেন তার উপর নির্ভর করছে লাল সবুজের সাফল্য। আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে এ পর্যন্ত 31টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে 16 ম্যাচে, এছাড়া ড্র করেছে বাকি 13 ম্যাচে। 1999 সালে এসএ গেমসে ভারতকে 1-0 গোলে হারানোর পর গত 26 বছরে ভারতের বিপক্ষে আর জয় পায়নি লাল সবুজের দেশ। তাই হামজা চৌধুরীকে নিয়ে এবার ভারত জয়ের বড় চ্যালেঞ্জ কোচ হাভিয়ের কাব্রেরা এবং অধিনায়ক জামাল ভুঁইয়ার। ম্যাচের আগে জামাল ভুঁইয়া আরও বলেছেন, বাংলাদেশ ও ভারত জাতীয় দলের মধ্যে শক্তির বড় একটা পার্থক্য নেই, কিন্তু হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। তার উপস্থিতিতে দলের মধ্যে মানসিকতার পরিবর্তন হয়েছে এবং এখন তার দল ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। Very much motivated. The team has been training and working hard for 24 days already, which is a long gap, honestly. We have prepared well, we are confident, and we expect a very tight game, and hopefully we will make things very difficult for India. The mentality in the group, in the team is that আমরা 3 পয়েন্ট নিতে পারি, আর যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সেম অ্যান্সার দিবে। তাই আমরা এখানে আসছি কিসের জন্য? 3 পয়েন্ট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের, জনগণকে সতর্ক থাকার আহ্বান। এনসিপি শুধু রাজনৈতিক দল নয়, নতুন বন্দোবস্তের সূচনা নাহিদ ইসলামের মন্তব্য। আওয়ামী লীগকে ফেরানোর গল্প না শোনানোর আহ্বান সার্জিসের। সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুট চালু, দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে, 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।